আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয় ভালো আছো। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, তোমাদের প্রিয় ইকবাল স্যার, সহকারী অধ্যাপক ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম। তোমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আছি। গতকালকে যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াইছি অনুপাত বিশ্লেষণ নিয়ে, যেহেতু সূত্রগুলো সহজে তোমার মুখস্থ হয়, সেজন্য আমি আমার এই টপিক্সে অনুপাতের উপর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুপাত বিশ্লেষণের উপর আলোচনা করব। সূত্রগুলো রিভিউ করব, সূত্রগুলোর প্রত্যেকটা ফাংশন কিভাবে বের করতে হয় সেগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো এটা আমরা জানি, সবাই জানি, আমাদের উপরে আমরা চলতি সম্পদ বসাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। নিচে হচ্ছে চলতি দায়। কথাগুলো শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা একটা প্রতিষ্ঠানের সমাপনী মজুত পণ্যটা, তোমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে সেখানে সমাপনী কথাটা বলা থাকবে না, শুধু মজুত পণ্য কথাটা বলা থাকবে। এটি চলতি সম্পত্তিতে আসবে। তোমাদের যে আর্থিক অবস্থার বিবরণী অনুপাত করার জন্য একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে, এক পাশে সম্পদ থাকবে আর এক পাশে দায় ও মালিকানা সত্ত্ব থাকবে। যে পাশে সম্পদ থাকবে সেইখানে তোমার সবগুলা সম্পদ একসাথে দেওয়া থাকবে। আসবাবপত্র, দালান কোঠার যন্ত্রপাতি, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ইজারা সম্পদ, এগুলা স্থায়ী সম্পদ, এগুলা চলতি সম্পদ হিসেবে আসবে না। মজুত পণ্য আসবে, প্রাপ্য হিসেবে আসবে, প্রাপ্য নোট আসবে। মজুত পণ্য বলতে সমাপনী মজুত পণ্য, নগদ তহবিল, ব্যাংক জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ আসবে এবং অগ্রিম খরচ আসবে, অব্যবহৃত মনিয়ারি সাপ্লাইস। এই বিষয়গুলো যোগ করে দিলে এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এছাড়া দায় ও মালিকানা সত্ত্বের ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকানা মূলধন, অগ্রাধিকার শেয়ার মালিকানা মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় বিবরণী, প্রতিপূরক তহবিল, তারপর নিমজ্জিত তহবিল, এই লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই আইটেমগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের আইটেম। একটা পার্সেন্টেজ দিয়া ঋণপত্র লেখা থাকবে, সেটা দীর্ঘমেয়াদী দায়। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে চলতি দায়। সেগুলো কেমন? সেগুলো থাকবে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, অনুপার্জিত আয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, বকেয়া ঋণের সুদ, এই জাতীয় আইটেমগুলো যদি থাকে, স্বল্পমেয়াদী ঋণপত্র, সেগুলো আমরা চলতি দায় হিসেবে বসাবো। তারপর 2 নম্বর সূত্র হচ্ছে তরল অনুপাত। তরল অনুপাতের অনেকগুলো নাম আছে, যেমন তারল্য অনুপাত, তারপর হচ্ছে তরল অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, এই বিভিন্ন নাম থাকবে। তাহলে তরল অনুপাতের অপর নাম হচ্ছে তারল্য, তড়িৎ, দ্রুত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত। তাহলে এগুলো অল্টারনেটিভ নাম থাকবে। আর এটা বের করার সূত্র হচ্ছে, উপরে আমরা তরল সম্পদ লিখব আর নিচে তরল দায়। তাহলে তরল সম্পদ এবং তরল দায় বের করার দুইটা সূত্র আছে। অনেকে এই সূত্রটা কষ্ট হয়, বুঝতে পারে না, ভুলে যায়। আমি এই সূত্রটা এখানে একবার তোমাদেরকে বুঝাবো। প্রথমে তরল সম্পদটা বের করার সূত্রটা আমি এখানে লিখব, একটু সবাই খেয়াল করো। তরল সম্পদটা লিখা সূত্র, তরল সম্পদ সমান সমান চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুত পণ্য, সেটার সাথে যোগ অগ্রিম খরচ। এই দুইটাকে আমরা যোগ করে বিয়োগ দিব। যদি অগ্রিম খরচ না থাকে, শুধু সমাপনী মজুত পণ্য বিয়োগ যাবে। তাহলে চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ যদি আমি বাদ দিই, তাহলে আমি তরল সম্পদ পাবো। আবার বলতেছি, চলতি সম্পত্তির যে যোগফলটা আমি বের করব, সেখান থেকে সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ, এই দুইটা আইটেম বাদ দিলে আমরা তরল সম্পদ পাবো। এরপরে আমরা তরল দায়টা একটু শিখব। তরল দায়টা কিভাবে বের করে? তরল দায়, সবাই আমাদের কোচিং এর সকল স্টুডেন্ট যেন ক্লাসটা করতে পারে এবং তোমার কলেজের বন্ধুরা যেন ক্লাসটা করতে পারে, তোমরা এটা একটু শেয়ার করে দাও। তাহলে তরল দায়, তাহলে আমরা চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত বিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত বিয়োগ। তাহলে চলতি দায়ের যে যোগফলটা আমরা বের করব, চলতি দায়ের যোগফল থেকে ব্যাংক জমা অতিরিক্তটা যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা কি পাবো? তরল দায়। তাহলে উপরে তরল সম্পদ বসাবো
আর নিচে আমরা তরল দায় বসাবো। দুইটাকে আমরা ভাগ করে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে তরল অনুপাতের রেজাল্ট। তাহলে আমরা এরপরে আরেকটা অনুপাত আছে, সেই অনুপাতটা নিয়ে আমরা এখানে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত। 3 নাম্বার কার্যকরী মূলধন অনুপাত। এটা দুইটা নাম আছে, এই কার্যকরী মূলধন অনুপাতের দুইটা নাম আছে। এটাকে আবার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন অনুপাতও বলা হয়। তাহলে কার্যকরী মূলধন অনুপাতকে কখনো চলতি মূলধন অনুপাত, কখনো কার্যকরী মূলধন অনুপাত বলে। এই সূত্রটা যদি আমরা লিখি, এই সূত্রটা হচ্ছে উপরে কার্যকরী মূলধন আর নিচে হচ্ছে চলতি দায়। তাহলে আমরা কার্যকরী মূলধন কোনগুলা, কার্যকরী মূলধন কিভাবে বের করব? কার্যকরী মূলধন বের করার সূত্র খুবই সহজ। একটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমরা কার্যকরী মূলধনটা কিভাবে বের করব? এখানে আমি লিখে দিচ্ছি কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এটার অপর নাম হচ্ছে চলতি মূলধন। আমার এতটুকু আলোচনার মধ্যে, সূত্রের মধ্যে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, অথবা যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখে তোমরা কমেন্ট করতে পারো। যারা আমার সাথে যুক্ত আছো আমি একটু তোমাদেরকে দেখবো কারা কারা আমার সাথে যুক্ত আছো। তাহলে আমার সাথে আমাদের মারুয়া ক্লাস করতেছে, আমাদের মেহেদি হাসান সরকারি কমার্স কলেজ ক্লাস করতেছে, তাসপিয়া ক্লাস করতেছে, তারপরে ইন্তেসার মাহি ক্লাস করতেছে, আমাদের সাথে তোফাজ্জল হোসেন রাসেল। তাহলে হ্যাঁ বোঝা যাচ্ছে। শিয়াব ক্লাস করতেছে, তুয়ান শাহ ক্লাস করতেছে, বুঝতে পারছে তুয়ান শাহ। তারপরে সাজাইপুর মারমা, জি স্যার। হ্যাঁ, এরপরে আমি আশা করব সবাই একটু কমেন্টে জানাবা। আমাদের এখানে 24 জন আমাদের সাথে যুক্ত আছে, আমি অসংখ্য ধন্যবাদ। ইয়েস তাসপিয়া, আমি সবাইকে বলবো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে, বুঝছি স্যার। আচ্ছা শিয়াব, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখো, এরপরে আরো কেউ যদি বুঝে থাকো আমাকে একটু জানাবা। আমি এখন তোমাদেরকে পরীক্ষার এমসিকিউর জন্য আমি কয়েকটা কথা বলবো। পরীক্ষা আসবে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনগুলা? পরীক্ষা আসবে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটা? তাহলে পরীক্ষা অপশন দেওয়া আছে, কতে চলতি অনুপাত, খতে তরল অনুপাত, আর গতে মোট লাভ অনুপাত। কেউ যদি এটার উত্তর দিতে পারো তাহলে তুমি কমেন্ট সেকশনে উত্তর দিতে পারো নিট লাভ অনুপাত। তাহলে এখানে এটার উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে কেউ যদি পারো। স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত হচ্ছে চলতি অনুপাত, এবং এখানে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত তিনটার মধ্যে যদি চলতি অনুপাত থাকে প্রথমে সেটা আসবে। তাহলে আমাদের এখানে তিনটাকে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত আমরা বলি থাকি। একটা হলো কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। এই তিনটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাতও বলা হয়। তাহলে স্বল্পমেয়াদী কি পরিশোধ? ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাতও বলা হয়ে থাকে। এরপর এটাকে আবার আমরা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাতও বলে থাকি। তাহলে স্বল্পমেয়াদী কি পরিশোধ? দায় পরিশোধ। এটার আরো একটা নাম আছে স্বল্পমেয়াদী তারল্য যাচাইয়ের অনুপাত, তারল্য যাচাইয়ের অনুপাত। তাহলে এটাকে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত বলা হয় এই তিনটা অনুপাতকে। এটাকে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাত বলা হয়। এটাকে স্বল্পমেয়াদী তারল্য যাচাইয়ের অনুপাতও বলা হয় থাকে। এগুলোর একটা আদর্শ মান আছে। এটার আদর্শ মান হচ্ছে 2:1,
এটার আদর্শ মান হচ্ছে 1:1, এটার আদর্শ মান হচ্ছে 1:1। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে চলতি অনুপাতের ক্ষেত্রে 2:1 বলতে বোঝা যাচ্ছে কোন একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি সম্পদ থাকে তার বিপরীতে 2 টাকা চলতি 1 টাকার যদি চলতি দায় থাকে 2 টাকার চলতি সম্পদ থাকবে। তাহলে 1 টাকার চলতি দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকবে। কোন প্রতিষ্ঠানে ধরো 1 লক্ষ টাকা হচ্ছে চলতি দায়, তাহলে 2 লক্ষ টাকা চলতি সম্পদ থাকাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড মেনটেন করে, একটা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্যাপাবিলিটিটা এখানে বোঝা যায়। তাহলে তার পরিশোধ ক্ষমতা যে আছে সেটা বোঝা যায়। অতিরিক্ত যদি তার থাকে তাহলে অলস টাকা তার নগদ পড়ে থাকবে, তার ব্যবসায় এই টাকা বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে মুনাফা আসবে না। তাহলে বেশি পরিমাণ চলতি সম্পদ থাকারও একটা প্রতিষ্ঠানের অদক্ষতা প্রকাশ করে, আবার প্রয়োজনের তুলনায় কম চলতি সম্পদ থাকলেও অদক্ষতা প্রকাশ করে। তাহলে যে পরিমাণ চলতি দায় থাকবে তার দ্বিগুণ চলতি সম্পদ থাকবে, তার চেয়ে বেশি টাকাটাও প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়, কম থাকাটাও মঙ্গলজনক নয়। একটা প্রতিষ্ঠানের তরল দায় যত থাকবে তরল সম্পদ ঠিক সে পরিমাণ থাকবে, সেটা হচ্ছে তরল অনুপাতের আদর্শ মান দ্বারা বোঝায়। তাহলে আমরা প্রথম যে স্টেপটা আলোচনা করছি সেই স্টেপটা হচ্ছে অনুপাত বিশ্লেষণের প্রথম 3টা সূত্র, যে 3টা সূত্রের কে স্বল্পমেয়াদী তারল্য যাচাইয়ের অনুপাত, ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাত, দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের অনুপাত বলা হয়ে থাকে। তাহলে আমরা এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। তাহলে চলো আমরা দেখি উপার্জন ক্ষমতা যাচাই। তোমরা জানো উপার্জন ক্ষমতা বা মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত, এটার অপর নাম হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই। তাহলে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত বা উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত আমি প্রধানত 2টা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের মোট লাভ অনুপাত, 2 নাম্বার হচ্ছে নিট লাভ অনুপাত। তাহলে আমরা মোট লাভ অনুপাত সম্পর্কে আমরা জানি, মোট লাভ অনুপাতের সূত্রটা আমরা সবাই জানি। একটা প্রতিষ্ঠানে তার নিট বিক্রয়ের উপর বেস করে তার মোট লাভ বের করে, একটা প্রতিষ্ঠানের নিট বিক্রয়ের উপর বেস করে তার মোট লাভটা নির্ণয় করবে। তাহলে একটা প্রতিষ্ঠানের নিট বিক্রয়টাকে ভিত্তি করে উপর হচ্ছে মোট লাভ ইনটু 100, এরপর নিট লাভটা নির্ণয় করে। তাহলে একটা প্রতিষ্ঠানের মোট লাভ যদি নিট বিক্রয়ের উপর বেস করে, নিট লাভটাও নেট বিক্রয়ের উপর বেস করবে। নিচে হচ্ছে নিট বিক্রয়, উপর হচ্ছে নিট লাভ ইনটু 100। তাহলে এই 2টা অনুপাত সম্পর্কে আমি একটু আলোচনা করব। মনে করে একটা প্রতিষ্ঠানের, আমি এই সূত্রটা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, একটা প্রতিষ্ঠানের মোট লাভ হচ্ছে 20,000 টাকা, তার বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা। তাহলে আমাদের উত্তর আসবে এখানে 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে কোন সূত্রের মধ্যে যদি গুণ 100 থাকে একটা শতকরায় প্রকাশ করতে হয়, এখানে পার্সেন্ট দিয়ে বের করতে 20%। তাহলে এটার একটা আদর্শ মান আছে। মোট লাভের আদর্শ মানটা আমি এখানে কালো কালি দিয়ে লিখতেছি। আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। তাহলে যত বেশি মোট লাভের পার্সেন্টেজটা যত বেশি বড় হবে তত বেশি একটা প্রতিষ্ঠানের জন্য ভালো, একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো, তার মুনাফা অর্জন ক্ষমতাটা ভালো। মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত 30%, 40%, 50%, 60%। যত বেশি তার মুনাফা অর্জন ক্ষমতা ভালো থাকবে তত বেশি তার আর্থিক অবস্থা ভালো। কিন্তু চলতি অনুপাতের ক্ষেত্রে তার চলতি অনুপাতের মানটা যত বেশি আর্থিক অবস্থা তত ভালো হবে না, কম হলেও ভালো হবে না। চলতি অনুপাত, তারল্য অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, এই 3টার ক্ষেত্রে অতিরিক্ত মাত্রা বেশি হলেও ভালো না,
আবার কম হলে ভালো না, আদর্শ মান অনুযায়ী থাকাটা বেটার। কিন্তু মোট লাভের ক্ষেত্রে যত বেশি হবে ততই আর্থিক অবস্থার ভালো প্রদর্শন করবে। কিন্তু আমি যে সহজে এখানে 20,000 টাকা লিখছি, পরীক্ষার প্রশ্নে মোট লাভটা সরাসরি দেওয়া থাকে না, মোট লাভটা বের করার কিছু ব্যাপার আছে, সূত্র আছে। যেমন আমি এখানে ছোট্ট একটা উদ্দীপক লিখব। 1 নাম্বার, বিক্রয়, একটা প্রতিষ্ঠানের বিক্রয় 1 লক্ষ টাকা, মোট লাভের হার বিক্রয়ের উপর 25%। তাহলে একটা প্রতিষ্ঠানের বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা, মোট লাভের হার বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 25%। সেক্ষেত্রে আমরা মোট লাভ বের করব। বিক্রয় ইন্টু কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের বিক্রয় কত? 1 লক্ষ, 25%। তাহলে আমাদের খুব সহজে 25,000 টাকা আমাদের মোট লাভ পাওয়া গেছে। এখন আমরা এটাকে একটু ঘুরাই দিয়ে পরীক্ষার হলে এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দেয়, সেটা আমরা শিখব। এইটা বের করছে যে যারা যারা বুঝতে পারছো, আমার লেখাগুলা বোঝা যাচ্ছে অথবা অঙ্কগুলা বুঝতে পারতেছো, সূত্রগুলা যারা বুঝতে পারতেছো, তারা আমাকে একটু কমেন্ট সেকশনে বলো। এই যে আমি মোট লাভ 25,000 টাকা বের করছি, বিক্রয় 1 লাখ টাকা, মোট লাভের হার কার উপর দেওয়া আছে? বিক্রয়ের উপর। কার উপর দেওয়া আছে? বিক্রয়ের উপর 25%। তাহলে আমার 1 লক্ষ টাকার উপর 25%, 25,000 টাকা। এই জিনিসটা বুঝতে পারছো। আমি এরপর কঠিন পর্বটা যাব, এটাকে একটু ঘুরাই প্রশ্নটা আসে, সেটা একটু আলোচনা করব। তো আমার সাথে যারা আছো তারা আমাকে জানিয়ে দাও এই পর্বটা তুমি বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ। মোট লাভ 25,000 টাকা, মোহাম্মদ শিয়াব। এরপর আমি মারোয়া ক্লাস করতেছে বিকালের বেসে, কাউকে দেখতেছি না ক্লাস করার জন্য। রিয়াজ ক্লাস করতেছে, জি স্যার বুঝছি। আচ্ছা, তাসনোবা ক্লাস করতেছে, গুড। যারা ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকালের বেসে যারা ক্লাস করতেছো ম্যাক্সিমামই, বিকালের বেস থেকে রিয়াজ ক্লাস করতেছে। এখন খেয়াল করো, আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করব। একই কোশ্চেন একটু ঘুরাই দিয়ে আমার প্রশ্নে দেওয়া আছে বিক্রয় 1 লক্ষ টাকা। এইখানে একটু প্যাচ আছে, একটু খেয়াল করো। প্রশ্নে দেওয়া আছে বিক্রয়, কিন্তু লাভের হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তোমরা একটু ক্যালকুলেটর নাও। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। এখন একটু খেয়াল করো, এখন কিন্তু বিক্রির উপর বলে নাই, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলা আছে। কার উপর বলা আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলা আছে। তাহলে এটা বের করার একটা সূত্র আছে, মোট লাভ বের করার সূত্র। মোট লাভ নির্ণয় করার সূত্র, বিক্রয় ইন্টু উপরে 25%, জন্য 100 যোগ 25। তাহলে আমরা একসাথে 125 লিখতে পারি, 125 লিখতে পারি। তাহলে খেয়াল করো, বিক্রয় হচ্ছে আমার 1 লক্ষ। আমাকে একটু হেল্প করো তোমরা ক্যালকুলেশন করে, আমাকে একটু হেল্প করে এখানে রেজাল্ট কত আসে। একটু ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দেখো কত আসে এখানে। এখন আমি পারবো এখানে কত আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। ক্যালকুলেশন করে একটু দেখো তো কত আসে। আমাদের ক্যালকুলেশন করে আমাকে জানাও। ভেরি গুড। রিয়াজ অলরেডি বের করে ফেলছে 20,000 টাকা। রিয়াজে বের করছে 20,000, সাজিপুর মামা 20,000 টাকা। এই হলো আমাদের মূল পেজটা, এই হলো আমাদের মূল পেজটা। যারা বুঝতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের 20,000 টাকা। তাহলে আমরা মোট লাভ বের করার দুইটা সূত্র আলোচনা করছি। একটা হচ্ছে সরাসরি বিক্রির উপর বলা থাকলে আমরা পার্সেন্টেজ দিয়ে বের করছি, আরেকটা হচ্ছে সরাসরি বিক্রির উপর না বলে যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলা থাকে সেটা কিভাবে বের করতে হয়। এছাড়াও আমাদের প্রশ্নে মোট লাভ বের করার আরেকটা সূত্র আছে।
মোট লাভ বের করার আরেকটা সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা আমাদের গ্রুপে সকাল বিকাল যে গ্রুপগুলোতে আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমি দেখি 20,000 টাকা আমাদের আলিফা মানে তাসপিয়া তাসনুবা 20,000 টাকা, তারপরে তানজিলা তিথি, তুয়ান শাহ 20,000 টাকা, ফারহান আহমেদ সাকিব 20,000 টাকা, তারপর লেট হয়ে গেছে স্যার নোবা, অসুবিধা নাই, তারপরে সাজিপুর মারমা রিয়াজ সবাই আমাকে আনসার করছে, তারপর শিয়াব একদম ক্যালকুলেশন করে দিছে, তারপর আমাদের আখি, আনিকা, তাবাসসুম, তারপরে মারওয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সবাই যে লিখে পাঠাচ্ছে তারা অঙ্কের মধ্যে আছে, ক্লাসটা করতেছে, আমার কাছেও ভালো লাগতেছে ক্লাস নিতে, তোমরা রেসপন্স করাতে আমার কাছে ভালো লাগতেছে। আরেকটা সূত্র মোট লাভ মানে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আজকে আমরা সকালবেলা একটা অঙ্ক করছিলাম, যে অঙ্কটা আজকে না গতকালকে আমরা একটা অঙ্ক করছিলাম। অঙ্কটা হ্যাঁ আমার কাছে শীট আছে, তাহলে আমাদের একটু করতে সুবিধা হবে। তোমাদের এটা খুবই দরকার ছিল, আমি এটা আবার রিভিউ করতেছি যেহেতু তোমাদের কাজে লাগবে, এটা আমি আবার রিভিউ করে দিচ্ছি। যেখানে আমাদের বিক্রয়ের পরিমাণ বের করতে বসছে, বিক্রয়ের পরিমাণ নরমালি দেখো আমাদের একটা অঙ্কের শীটের হচ্ছে তোমার 24 নাম্বার, তাহলে আমাদের শীটের 24 নাম্বার, শীটের 24 নাম্বার ম্যাথে আমাদেরকে কত বিক্রয় নির্ণয় করতে বলছে, বিক্রয় নির্ণয় করতে বলছে। তো আমরা জানি বিক্রয়ের একটা সূত্র আছে, বিক্রয় সূত্রটা কি আমি একটু এই পাশ থেকে লিখতে হবে। বিক্রয় সূত্র বিক্রিত পণ্যের ব্যয় যোগ মোট লাভ। একটু খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কিভাবে বিক্রয় পাওয়া যাবে, আমরা ছোটকালে যে আর্থিক অবস্থার বিবরণী পড়ছি সেটাতে একটু যাব, আর তারপর আমি এই সূত্রটা আবার লিখব। দেখো আমরা একটা বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা মোট লাভ বের করছিলাম ছোটকালে, আমরা যখন 9-10 ছিলাম। আমরা জানি বিক্রয় মনে করি 10,000 টাকা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় 8,000 টাকা, তাহলে আমার মোট লাভ হচ্ছে কত 2,000 টাকা। তাহলে দেখো তো 8,000 টাকা 2,000 টাকা যোগ করলে 10,000 টাকা পাওয়া যায় না, তাহলে 8,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর মোট লাভ হচ্ছে 2,000। 8,000 আর 2,000 যোগ করলে কত পাবো 10,000, তাহলে বিক্রয় পেয়ে যাচ্ছি, এই দুইটা যোগ করলে আমি বিক্রয় পেয়ে যাব। ওইখান থেকে আমি সূত্রটা লিখছি। তাহলে আমাদের বিক্রয় সূত্র কি, বিক্রয় সূত্র বিক্রিত পণ্যের ব্যয় যোগ মোট লাভ। তাহলে আমাদের প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমি প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা যোগ ক্রয় 2,25,000 টাকা। আমাকে একটু ক্যালকুলেটর হেল্প করতে হবে, তাহলে মাইনাস সমাপনী মজুত পণ্য, মাইনাস সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব প্লাস এটার উপর 25%, এটার উপর বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হচ্ছে মোট লাভ ইন্টু 25%, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কত হবে আমাকে একটু যদি কেউ হেল্প করো। 20,000 টাকা আর 30,000 টাকা বিয়োগ দিলে দেখো তো 2,15,000 টাকা হয় কিনা। 2,15,000 টাকা যোগ এই 2,15,000 টাকার উপর কত পার্সেন্ট 25%। তাহলে তোমরা আবার বোঝার সুযোগ পাচ্ছ, ডাবল ক্লাস করার সুযোগ পাচ্ছ, বাসায় বসে পড়াশোনা চলবে, যাই কিছু বন্ধ থাক পড়াশোনা চলবে। পড়াশোনার যে গতি আমাদের চলে আসছে এই গতি থামে থাকবে না। আমরা আল্লাহর রহমতে আগামী 2 মাসের মধ্যে ফুল সিলেবাস শেষ করে ফেলবো, একদম শর্ট সিলেবাস A to Z শেষ করে আমরা পরীক্ষা দিতে থাকবো। সকল প্রসেস সকল পদ্ধতি তোমাদের সাথে আমার কমিউনিকেশন থাকবে, আমি সেগুলো আমাকে বলো তো এটা 2,15,000 টাকা ঠিক আছে কিনা। তা আমি দেখি 2,15,000 টাকা ঠিক আছে কিনা।
ভেরি গুড, 2,15,000 টাকা রিয়াজ, 2,15,000 টাকা। আর এটা কত একটু দেখো তো, 2,15,000 টাকা যোগ এটার উপর 25% হলে মোট মুনাফা বের হবে। এই 2,15,000 টাকার 25%, 2,15,000 টাকার 25% বের করো রিয়াজ। 2,15,000 টাকার 25% বের করো, 53,750, 53,750, ভেরি গুড, 53,750। হ্যাঁ, তাসনুবা, রিয়াজ, সাজেপুর, মারমা, ভেরি গুড। তুয়ান শাহ, এখন যোগ করলে কত হয় আমাদের বিক্রয়? তাহলে আমাদের শীটের 21 নাম্বার, যাদের কাছে শীট নাই শীটটা কালেক্ট করে নিবা আমার থেকে। 2,68,750। ফারহান আহমেদ সাকিব, ভেরি গুড, 2,68,750, 2,68,750। তাহলে আমরা বিক্রয় বের করলাম। তাহলে আমাদের এই ক্রিটিক্যাল জোনগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো তোমাদের এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনটা কিভাবে সলভ করা যাবে। তাহলে বিক্রয় 2,68,750, আর আমাদের মোট লাভ হচ্ছে 53,750। উপরে মোট লাভ, নিচে বিক্রয় মিলে গুণ 100 দিলে আমাদের মোট লাভের পার্সেন্টেজটা বেড়ে যাবে। তাহলে মোট লাভ নির্ণয় নিয়ে একটা কথা গেল। এরপরে আমি একটা সূত্র লিখব, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সবাই ভুলে যেতে পারো সেই সূত্রটার জন্য আমি এখানে লিখব বিনিয়োজিত মূলধন। তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের সূত্র আমরা দুইটা লিখব, দোনোটাই সেম, আমাদের এমসিকিউর জন্য শিকার দরকার আছে। এক নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব, অথবা এটাকে বলে মালিকানা তহবিল, এটাকে বলে মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। তাহলে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বিনিয়োজিত মূলধন পাবো। কি পাবো? বিনিয়োজিত মূলধন। অথবা আরেকটা সূত্র আমরা করতে পারি, সেটা হচ্ছে মোট সম্পদ। মোট সম্পদের মধ্যে কি বাদ যাবে? চলতি ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ আসবে না। মোট সম্পদ থেকে ভুয়া সম্পদটা বাদ দিব। তাহলে মোট সম্পদ, ভুয়া সম্পদ বাদ দিব, মাইনাস চলতি দায়। তাহলে মোট সম্পদ আসবে, তবে সেখানে ভুয়া সম্পদগুলো আসবে না, বাদ চলতি দায়। এই দুইটা হচ্ছে আমাদের, এটা আমাদের এমসিকিউ আসে বিনিয়োজিত মূলধন বের করার দুইটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে বিনিয়োজিত মূলধন বের করার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা হলো মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়, আর একটা হলো মোট সম্পদ বাদ ভুয়া সম্পদ। মোট সম্পদের মধ্যে ভুয়া সম্পদ আসবে না, মাইনাস চলতি দায়। এটা হলো আমাদের বিনিয়োজিত মূলধন। তাহলে আমাদের উপার্জন ক্ষমতা যাচাইয়ের আরেকটা সূত্র হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, যেটা আমরা গতকালকে লাস্ট সময় করাইছি, অনেকের হয়তো মাথা নাও ধরতে পারে, সেজন্য আজকে আবার রিভিউ করতেছি। বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার, উপার্জনকে বলা আয়ের হার, উপার্জন হার মানে আয়ের হার। তাহলে বিনিয়োজিত মূলধনের উপর আয়ের হার, তো হার মানে গুণ 100। আর কার উপর বসে? বিনিয়োজিত মূলধনের উপর। কার উপর? বিনিয়োজিত মূলধন। কার উপর বসে? বিনিয়োজিত মূলধনের উপর। আয়ের হার মানে নিট লাভ। এখন উদ্দীপকে যদি কর পূর্ব থাকে আমরা কর পূর্ব বসাবো, আর কর পরবর্তী লাগলে কর পরবর্তী বসাবো। আচ্ছা স্যার, বিনিয়োজিত মূলধনটা কি স্যার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ সাকিব। খেয়াল করো, একটা প্রতিষ্ঠানে তার স্ট্রাকচারের মধ্যে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, তার মূলধন কাঠামো কিভাবে সাজাবে। এই মূলধন কাঠামো সাজানোর জন্য তার সাধারণ শেয়ার বিক্রি করে সে মূলধন সাজাতে পারে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে সে মূলধন সাজাতে পারে, সংরক্ষিত আয়ের টাকাটা ইউজ করে তার মূলধন কাঠামো সাজাতে পারে, এবং দীর্ঘমেয়াদী লোন নিয়ে সে তার প্রতিষ্ঠানের মূলধনটা, তাহলে তার প্রতিষ্ঠানের মূলধন কাঠামোর যে মূলধনটা আছে ওই মূলধনটা সে প্রতিষ্ঠানে খাটায়। এই টোটাল মূলধনটাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। এই টোটাল মূলধনটাকে কি বলা হয়? বিনিয়োজিত মূলধন। তাহলে বিনিয়োজিত মূলধন
এর উপর আমার এই যে মূলধনটা বিনিয়োগ করছি সেখান থেকে আমি নিট লাভ কতটুকু পাচ্ছি সেটার হারটা নির্ণয় করা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয়ের হার। আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা যাচাইয়ের অনুপাতগুলো আমরা আলোচনা করব। দক্ষতা যাচাইয়ের অনুপাত অথবা ব্যবসায়িক কার্যকলাপ পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত, এটাকে বলে পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুপাত নিয়ে আলোচনা করবো যেটা পরীক্ষা অবশ্যই আসে। সে অনুপাতের সূত্রটা তোমরা লিখবা। আমি শুধু অনুপাতটা লিখতেছি, তোমরা সূত্রটা লিখবা। মজুদ আবর্তন অনুপাত, তারপর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, তারপর 3 নাম্বার প্রদ হিসাব আবর্তন অনুপাত। আরেকটা আছে একটু পরে লিখবো, মূলধন আবর্তন বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। তাহলে সূত্রটা দেখি কেউ বলতে পারে কিনা সূত্রটা। তাহলে আমাদের মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা কেউ কি বলতে পারে কিনা দেখি। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। তাহলে আমাদের সাথে 33 জন ক্লাস করতেছে, খুব ভালো লাগতেছে। 33 জন ক্লাস করতেছে। এখন আমাদের আবার ক্লাসটা আসছে। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসতেছে না, নেটওয়ার্কে হঠাৎ করে ডিস্টার্ব করতেছে সেজন্য। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। গুড। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তাহলে আমাদের মেহেদি হাসানের আনসারটা দিছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তাহলে একটু খেয়াল করো, এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা প্রশ্নে দেওয়া থাকবে না এবং গড় মজুদটাও প্রশ্নে দেওয়া থাকবে না। এখানে একটা ভুল বারবার স্টুডেন্টরা করে। আমি গড় মজুদ নিয়ে কথা বলবো। যদি প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য থাকে তাহলে তোমার সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করে 2 দ্বারা ভাগ হবে। যদি প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য না থাকে সমাপনী মজুদ পণ্য গড় মজুদ হিসাবে বসবে, 2 দ্বারা ভাগ হবে না। আবার বলতেছি, প্রারম্ভিক মজুদ পণ্য থাকলে সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। যদি প্রারম্ভিক মজুদ পণ্য না থাকে, শুধু সমাপনী মজুদ পণ্য থাকে, তখন ডিরেক্ট বসবে, 2 দ্বারা ভাগ হবে না, ডিরেক্ট বসবে, 2 দ্বারা ভাগ হবে না। তাহলে আমরা গড় মজুদ কিভাবে লিখে, গড় মজুদ, তাহলে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। যদি শুধু একটা মজুদ পণ্য থাকে তাহলে সেটা সরাসরি বসে যাবে। যদি শুধু একটা মজুদ পণ্য থাকে সেটা সরাসরি বসে যাবে। প্রারম্ভিক মজুদ পণ্য না থাকলে সমাপনী মজুদ পণ্যকে গড় মজুদ ধরতে হবে। তাহলে গড় মজুদের নির্ণয় সূত্র প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। এরপরে দেখো, প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় যদি দেওয়া না থাকে এবং এটা বের করার কোনো তথ্য যদি না থাকে তাহলে বিক্রয়কে বিক্রিত পণ্যের ব্যয় ধরবা। আবার বলতেছি, প্রশ্নে যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে এবং বিক্রিত পণ্য বের করার কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে বিক্রয়টাই বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে ধরে অঙ্ক করতে হবে। যদি অপশন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব সেটা একটু খেয়াল করো। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় বিয়োগ মোট লাভ। বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ দিলে আমরা কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারবো। তো আমার কি নেটটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু জানাও তো। এখন কি বোঝা যাচ্ছে কিনা, নেট ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে নেট? আচ্ছা, নেটে প্রবলেম করতেছে, অনেকে জানাচ্ছে নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, অসুবিধা নাই। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস মোট লাভ। ওকে,
তাহলে আমরা এই যে তথ্যটা তোমাদেরকে দিছি, যদি প্রশ্নে বিক্রিত পণ্য বের করার কোনো সুযোগ না থাকে তাহলে বিক্রয় দিয়ে অঙ্ক করতে হবে। এরপর আমরা আরো দুইটা সূত্র, একটা সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তবে এগুলোর উত্তরে কিন্তু আমাদের বার লিখতে হবে। মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে 8 বার। মজুদ আবর্তন অনুপাত এগুলো পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত, এগুলো পরীক্ষা আসবে এমসিকিউতে। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র, যদি দুইটা আর্থিক বছর থাকে, 2010, 11, 2 বছর থাকে, তাহলে সেক্ষেত্রে গড় দেনাদার লিখতে হয়। আর যদি 1 বছরের অঙ্ক হয় সেক্ষেত্রে এইভাবে সূত্রটা লিখবো। প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হয়? প্রাপ্য হিসাব সৃষ্টি হয় ধারে বিক্রি করলে, আর নিচে থাকবে প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। নোটের অপর নাম হচ্ছে প্রাপ্য বিল। একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নে শুধু বিক্রয় দেওয়া আছে, কিছু বলা নাই কতটুকু নগদ কতটুকু ধারে, তাহলে সেটাই পুরোটাই ধারে বিক্রয় হিসেবে বসে যাবে। আবার বলতেছি, প্রশ্নে শুধু বিক্রয় দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই, তখন ওই বিক্রয়টাই ধারে বিক্রয় হিসেবে বসে যাবে। প্রশ্নে দেওয়া আছে বিক্রয় 1 লক্ষ টাকা, 20% নগদ, তাহলে 80% ধারে। যদি 80% ধারে বলে তাহলে 80% ধারে বসে যাবে। এ হলো আমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা। তারপর আমাদের প্রদেয় হিসাব আবর্তন অনুপাতের সূত্র, 3 নম্বর সূত্র, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব, তাহলে উপরে ধারে বিক্রয়ের জায়গায় কি বসবে? ধারে ক্রয় বসবে, একদম সোজা। আর নিচে আমাদের প্রাপ্য হিসাবের জায়গায় আমাদের প্রদেয় হিসাব যোগ, একদম ফানিবাতের মতো সোজা, প্রদেয় নোট বসবে। নোটের অপর নাম হচ্ছে কি? বিল। তাহলে এই ক্ষেত্রে সেম, ধারে ক্রয় বলা থাকলে বসবে, আর শুধু ক্রয় বলা থাকলে, আর কিছু বলা না থাকলে সেটা ডিরেক্ট বসে যাবে। তাহলে এরপরে এখানে পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাতের আর একটা হচ্ছে মূলধন আবর্তন অনুপাত। মূলধন আবর্তন অনুপাত। তাহলে আমাদের মূলধন আবর্তন অনুপাতের অপর নাম কি জানো? মূলধন আবর্তন অনুপাতের অপর নামটা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও মূলধন আবর্তন অনুপাতের অপর নাম। সাজাই বলতে পারছে ধারে ক্রয় প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট। মেহেদি হাসান ধারে ক্রয় প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট। তারপর মেহেদি হাসান ধারে বিক্রয় প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। আমাকে বলতে পারবা মূলধন আবর্তন অনুপাতের অপর নামটা কি? কেউ বলতে পারবা? একটু নেট আপ ডাউন করতেছে, তাহলে আমরা এটার অপর নামটা নিয়ে আলোচনা করব। এটার অপর নাম হচ্ছে বিনিয়োজিত। এটার অপর নাম হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। যে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা নিয়োজিত করছি, ব্যবসা প্রতিষ্ঠানে খাটাইছি, আমাদের ব্যক্তিগত শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত মূলধন এবং ঋণ মূলধন, সবগুলা মূলধন আমরা কি করছি? প্রতিষ্ঠানে ইনভেস্ট করছি। তাহলে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে, নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন, নিচে হচ্ছে বিনিয়োজিত মূলধন, উপরে হচ্ছে নিট বিক্রয়, উপরে হচ্ছে কি? নিট বিক্রয়। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র। তারপর আমরা দীর্ঘমেয়াদী তারল্য যাচাইয়ের অনুপাত বা দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত পড়বো। আমাদের সর্বশেষ আর দুইটা অনুপাত পড়বো, তাহলে আমাদের বোর্ড কোশ্চেন 99% কভার হয়ে যাবে। লাস্ট সর্বশেষ পর্যায়ে চলে আসছি, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই অনুপাত। দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। একটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, একটা হচ্ছে দায় হাইফেন মালিকানা অনুপাত। তাহলে এখানে দায় বলতে আমাদের এল কে বোঝায়। এল মানে বহির্দায়, স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়। উপর হচ্ছে আমাদের বহির্দায় আর নিচে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। তাহলে আমরা বহির্দায় কিভাবে বের করে, বহির্দায় সূত্রটা এখানে লিখব। বহির্দায় কিভাবে বের করে?
তাহলে প্রতিষ্ঠানের চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যোগ করলে আমরা বহির্দায় পাবো। তাহলে তৃতীয় পক্ষের দাবিকে বহির্দায় বলে। কোম্পানির মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় বহির্দায়, যেখানে স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায়ের অপর নাম হচ্ছে চলতি দায়, আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র, যেগুলো 1 বছর অধিক সময়ের জন্য প্রতিষ্ঠানে লোন নেওয়া হয়, ঋণ নেওয়া হয়। তাহলে খেয়াল করো, মালিকানা সত্ত্ব নিয়ে আমি আলোচনা করবো। এখানে মালিকানা সত্ত্ব বলতে কোনগুলোকে বোঝায়? এখানে কোম্পানির মালিকানা সত্ত্ব আসবে। এখানে মালিকানা সত্ত্ব বলতে কোম্পানির মালিকানা সত্ত্ব আসবে। তাহলে কোম্পানির মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, অগ্রাধিকার শেয়ার, শেয়ার অধিকার। তাহলে শেয়ার অধিকার, এরপর আমি একটু উপরে লিখব শেয়ার অধিকার সংরক্ষিত আয় ব্র্যাকেটের সমাপনী। এছাড়া প্রতিপূরক তহবিল, এছাড়া নিমজ্জিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। তাহলে এই সবগুলা যোগ করার পর সেখান থেকে আমাদেরকে ভুয়া সম্পদ বিয়োগ দিতে হবে। সেখান থেকে কি বিয়োগ দিতে হবে? ভুয়া সম্পদ বিয়োগ দিতে হবে। এটাই আমাদের মালিকানা সত্ত্ব। এখানে এটা হলো আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে আমরা মালিকানা সত্ত্ব তোমাদেরকে নোট দিয়ে দিছি বা শীট দিয়ে দিছি। আরেকটা দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাতের মধ্যে লাস্ট যে অনুপাতটা আমরা আলোচনা করব, সেই অনুপাতটার নাম হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। তাহলে প্রতিষ্ঠানে স্থির খরচযুক্ত তহবিল, স্থির খরচযুক্ত তহবিল। তাহলে অগ্রাধিকার শেয়ারের লাভের হার নির্দিষ্ট থাকে এবং ঋণপত্রের লাভের হার নির্দিষ্ট থাকে, সেগুলোকে বলে স্থির খরচযুক্ত তহবিল। আর নিচে হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল, সাধারণ শেয়ার হোল্ডার মালিকানা তহবিল, সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এখানে অগ্রাধিকার মালিকানা তহবিলের সব আইটেম আসবে, শুধু অগ্রাধিকার শেয়ারের আইটেমটা আসবে না। এগুলাকে বলে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত, দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। আশা করি সূত্রগুলো একটু রিভিউ করার চেষ্টা করছি। তোমরা এবার বাসায় বসে অঙ্ক করা শুরু করো। অঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। এছাড়া তোমাদের কমেন্টে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবা। তো মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা দিয়ে দিছি। মূলধন গিয়ারিং অনুপাত উপরে স্থির খরচযুক্ত তহবিল, নিচে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। স্থির খরচযুক্ত তহবিল দুইটা। স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে একটা হচ্ছে তোমার ঋণপত্র, যেটার আগে পার্সেন্টেজ থাকে, নির্দিষ্ট থাকে, যেটার মূলধন ব্যয়টা নির্দিষ্ট, যে মূলধন ব্যয়ের হারটা নির্দিষ্ট থাকে। আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, স্থির খরচযুক্ত অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তারপর হচ্ছে তোমার সাধারণ শেয়ার মালিকানা তহবিল, হচ্ছে মালিকানা তহবিলের সব আইটেমগুলো আসবে, শুধু অগ্রাধিকার শেয়ার মূলধনটা আসবে না, শুধু অগ্রাধিকার শেয়ার মূলধনটা আসবে না। এখানে কি আসবে? সাধারণ শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ শেয়ার অধিকার যোগ সংরক্ষিত আয় মাইনাস ভুয়া সম্পদ। যদি ভুয়া সম্পদ থাকে তাহলে এখানে অগ্রাধিকার শেয়ার ছাড়া প্রতিপূরক তহবিল থাকলে আসবে, নিমজ্জিত তহবিল থাকলে আসবে, কিন্তু অগ্রাধিকার শেয়ার মূলধনটা আসবে না। এটা স্থির খরচযুক্ত তহবিলে চলে গেছে। এটা হলো মূলধন গিয়ারিং এর অনুপাত। সবাইকে আমার
ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাই নিজের টাইমলাইনে যখন পরীক্ষা আসবে এটা আগে দেখে নিবা, তারপর অঙ্ক করতে বলবা। সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। আমি বলতেছি এটা কাজে লাগবে। তোমার যখন পরীক্ষা আসবে তখন পরীক্ষার আগে দিয়ে তো আমি আর ক্লাস করাবো না, তখন তুমি এই ভিডিওটা আধা ঘন্টা 30 মিনিট একবার দেখে তারপর তুমি অঙ্ক করতে বলবা, তাহলে দেখবা যে তোমার রিভিউ হয়ে যাবে। সবাইকে বলবো নিজের টাইমলাইনে একবার রিভিউ করে রাখবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।